দক্ষিণ এশিয়ার ইতিহাসে অনেক ঘটনাই কিন্তু চাপা পড়ে আছে, কিন্তু সেগুলোর প্রভাব সাংঘাতিক গভীর। তো আজ আমরা ঠিক এমনই একটা প্রায় ভুলে যাওয়া ঘটনা নিয়ে কথা বলবো। ১৯৬৪ সালের পূর্ব পাকিস্তানের দাঙ্গা। ভাবা যায় সামান্য একটা পবিত্র জিনিস চুরি যাওয়াকে কেন্দ্র করে কিভাবে একটা গোটা জাতি ভাগ হয়ে গেল। চলুন সেই গল্পটাই আজ একটু খুঁড়ে দেখা যাক। আচ্ছা, সবকিছু শুরুতেই একটা প্রশ্ন চলে আসে, তাই না? যে কিভাবে একটা পবিত্র অবশেষ চুরি হওয়ার ঘটনা প্রায় 9.5 লক্ষ 8,70,000 মানুষকে তাদের নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। এটা তো একটা বিশাল মানবিক বিপর্যয়। এর পেছনের আসল কারণটা কি? চলুন সেটাই আজ আমরা এক এক করে দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। নামটা খুব সোজা, একটি অবশেষ, একটি দাঙ্গা। মানে গোড়াতেই আমরা জেনে নেব ঠিক কি এমন ঘটল যে এই ভয়ঙ্কর সহিংসার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল কাশ্মীরের হজরত বাল দরগাহ। সালটা ছিল ১৯৬৩, তারিখটা ২৭শে ডিসেম্বর। এই দরগাহ থেকে একটা মহামূল্যবান জিনিস চুরি হয়ে যায়। জিনিসটা কি ছিল? বলা হয় ওটা ছিল মহানবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল। বুঝতেই পারছেন বিশ্বাসীদের কাছে এর মূল্য কতটা। তো এই একটা চুরির ঘটনায় গোটা উপমহাদেশ, বিশেষ করে পাকিস্তানে, একটা তীব্র আলোড়ন তৈরি হয়। পাকিস্তানে কিন্তু খবরটা অন্যভাবে ছড়ানো হলো। এটাকে একটা ইচ্ছাকৃত ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখানো হলো। আর এই অজুহাতটাকে কাজে লাগিয়ে সেখানকার রাজনৈতিক নেতা আর মিডিয়া তারা ভারত আর ভারতের দালালদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে খেপিয়ে তুলল। আর সেই প্রতিশোধের আগুনটা সোজা এসে পড়ল তৎকালীন পূর্ব পাকিস্তানে। আর তার সবচেয়ে সহজ টার্গেট কারা হল? সেখানকার হিন্দুরা। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব এই অসন্তোষের গোড়াটা কোথায়। কারণ সত্যি বলতে এই পবিত্র জিনিসটা চুরি যাওয়া তো ছিল স্রেফ একটা অজুহাত, একটা স্ফুলিঙ্গ। আসল বারুদ তো জমা হচ্ছিল দশকের পর দশক ধরে। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, এর শুরু কিন্তু সেই ১৯০৫ সালের বঙ্গভঙ্গ দিয়ে, যা প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটা বিভাজনের বীজ বুনে দিয়েছিল। এর ঠিক ১ বছর পরেই ১৯০৬ সালে ঢাকাতেই তৈরি হল মুসলিম লীগ, যারা মুসলিমদের জন্য আলাদা রাজনৈতিক অধিকারের কথা বলতে শুরু করল। আর তারপর তো এলো ১৯৪৭-এর দেশভাগ, যার ফলে পূর্ব পাকিস্তানে একটা বিশাল হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী তৈরি হল। মানে প্রত্যেকটা ঘটনা কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্বটা শুধু বাড়িয়েই গেছে। দেশভাগের আগে অবিভক্ত বাংলার জনসংখ্যা কেমন ছিল জানেন? ১৯৪১ সালের সেন্সাস বলছে মুসলমানরা ছিল মেজরিটি, প্রায় ৫৫% কাছাকাছি, আর হিন্দুরা ছিল প্রায় ৪৩%। কিন্তু এই সংখ্যাগুলো এগুলো কিন্তু পুরো ছবিটা দেখায় না। আসল গল্পটা অন্য জায়গায়। আসল ফারাকটা ছিল সমাজের কাঠামোয়। মানে মুসলমানরা সংখ্যায় বেশি হলেও তাদের প্রায় সবাই ছিল গ্রামের সাধারণ কৃষক। আর অন্যদিকে শহরের যত ভালো চাকরি, ব্যবসা, জমির মালিকানা, এমনকি শিক্ষা, সবকিছুতেই হিন্দুদের নিয়ন্ত্রণ ছিল অনেক বেশি। ভাবুন একবার, সংখ্যাগুরু হয়েও এই যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, এটাই মুসলিমদের মনে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে একটা গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল। তো এই যে এতদিনের জমে থাকা ক্ষোভ, সেটা কিভাবে একটা ভয়ঙ্কর হিংসার রূপ নিল? চলুন তৃতীয় পর্বে আমরা সেটাই দেখব। এই আক্রমণের ব্যবচ্ছেদ দেখব, দাঙ্গাটা ঠিক কিভাবে গোটা পূর্ব পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ল। এই টেবিলটা দেখুন। দাঙ্গাটা শুরু হয় ৩রা জানুয়ারি খুলনা থেকে। সেখানে শত শত মানুষ মারা যায়, আর অভিযোগ ওঠে যে পুলিশ কিছুই করেনি। এরপর আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে ঢাকার নারায়ণগঞ্জেও। বিশেষ করে ঢাকার রায়েরবাজারের হত্যাকাণ্ড বা নারায়ণগঞ্জে হিন্দুদের দোকানে যে পরিকল্পিতভাবে লুট আর আগুন লাগানো হয়েছিল, সেগুলো ছিল ভয়াবহ। আর এটা কিন্তু শুধু শহরেই সীমাবদ্ধ ছিল না। রাজশাহী, সিলেট, ময়মনসিংহর মতো গ্রামের পর গ্রামও এই হিংসার শিকার হয়। আর আক্রমণের ধরনগুলো দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ মারামারি ছিল না। একদম পরিকল্পিতভাবে বাড়ি দোকানে আগুন লাগানো, নির্বিচারে মানুষকে হত্যা করা, লুটপাট চালানো, মন্দির ভেঙে ফেলা, এমনকি জোর করে ধর্মান্তরিত করার মতো ঘটনাও ঘটেছে। আক্রমণগুলো ছিল পুরোপুরি একতরফা, আর এর শিকার ছিল শুধুমাত্র হিন্দুরা। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং,
কারণ এখানে আমরা দুইটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। একদিকে কাগজে কলমে প্রেসিডেন্ট আইয়ুব খান শান্তির ডাক দিচ্ছেন, গভর্নর বলছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যদিকে বাস্তবে কি হচ্ছিল? আর্মি নামাতে দেরি করা হচ্ছে, আর পুলিশ হয় চুপচাপ দাঁড়িয়ে দেখছে, নয়তো দাঙ্গাকারীদেরই সাহায্য করছে। মানে সরকারের মুখের কথা আর কাজের মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। আর এটাই সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতাকে একদম চরমে পৌঁছে দিয়েছিল। আর যখন নিরাপত্তা থাকে না, তখন মানুষ কি করে? দেশ ছাড়ে। আমাদের চতুর্থ পর্বটা ঠিক সেই ভয়াবহ মানবিক সংকট নিয়েই, নির্বাসন এবং বিচ্যুতি। এই একটা সংখ্যাই হয়তো পুরো ট্র্যাজেডিটা বোঝানোর জন্য যথেষ্ট। 8,70,000। ভাবা যায়, 1964 সাল শেষ হতে না হতেই প্রায় 9 লক্ষ অমুসলিম, যাদের বেশিরভাগই হিন্দু, ভারতের শরণার্থী হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আর এই মানুষগুলোর দেশ ছাড়া যাত্রাটা ছিল এক কথায় নরক। প্রথমে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে কোনো মতে প্রাণের ভয় বাড়ি থেকে পালানো। তারপর পায়ে হেঁটে, ট্রেনে বা নৌকায় বর্ডার পার হওয়ার সময় পদে পদে হামলা, হেনস্থা। এই বিশৃঙ্খলার মধ্যে কত পরিবার যে চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে তার কোনো হিসেব নেই। আর যারা শেষমেশ ভারতে পৌঁছাতে পেরেছিল, তাদের জন্য অপেক্ষা করছিল গাদাগাদি করে থাকা অস্বাস্থ্যকর শরণার্থী শিবির। এই চার্টটা আমাদের দীর্ঘমেয়াদী প্রভাবটা বুঝতে সাহায্য করবে। দেখুন, পূর্ব পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কিন্তু আগে থেকেই কম ছিল। 1951 সালে ছিল 22%। 10 বছর পর 1961 সালে সেটা কমে হয় 18.5%। কিন্তু 1964 সালের এই দাঙ্গা যেন পতনের গতিটাকে এক লাফে অনেক বাড়িয়ে দিল। ফলাফল, 1974 সালে এই হারটা কমে দাঁড়ালো মাত্র 13.5%। সবশেষে চলুন পঞ্চম পর্বে যাই, কারণ প্রত্যেকটা বড় ঘটনার মতোই এই ঘটনাটার ইতিহাস নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। এটাই আমাদের একটি বিতর্কিত ইতিহাস। এই হিংসাটা আসলে কি ছিল তা নিয়ে মূলত দুটো মতবাদ শোনা যায়। পাকিস্তান সরকারের ভাষ্য ছিল এটা হজরতবালের ঘটনায় মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের প্রকাশ, কিন্তু অন্যদিকে অনেক পর্যবেক্ষক আর গবেষকরা বলেন না, এটা কোনো স্বতঃস্ফূর্ত দাঙ্গা ছিল না। এটা ছিল হিন্দু সংখ্যালঘুদের দেশ থেকে তাড়ানোর জন্য একটা সুপরিকল্পিত গণহত্যা বা পোগ্রম। মৃত্যুর সংখ্যা নিয়েও এই দুই পক্ষের তথ্যে হিউজ ফারাক। সরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা 200 থেকে 300, আর অন্যদিকে স্বাধীন সূত্র আর শরণার্থীদের তথ্য অনুযায়ী সংখ্যাটা ছিল হাজার হাজার। এই যে তথ্যের এত বড় অমিল, এটাই ঘটনাটার ভয়াবহতা নিয়ে বিতর্কটাকে আজও বাঁচিয়ে রেখেছে। ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টসের একটা রিপোর্টে নিরপেক্ষ পর্যবেক্ষকদের কথা কোট করা হয়েছিল। সেখানে যা বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই ঘটনাগুলোকে অমুসলিমদের বিতাড়নের লক্ষ্যে পরিচালিত গণহত্যাজনিত নিপীড়ন হিসেবে বর্ণনা করা হয়েছে। এই একটা বাক্যই কিন্তু সহিংসার উদ্দেশ্য আর তীব্রতা নিয়ে অনেক কিছু বলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? প্রশ্নটা হলো, একটা জাতি তার অতীতের সহিংসতাকে যেভাবে মনে রাখে অথবা যেভাবে ভুলে যায়, সেটা কিভাবে তার বর্তমান পরিচয় তৈরি করে? 1964 সালের এই প্রায় বিস্মিত অধ্যায়টা আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে।